নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গইটা লোটে মাছের রেসিপি। একদম গোটা গোটা লইটে মাছ আমি বেগুন দিয়ে রান্না করে দেখাবো। আর এই একটা পদেই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, দ্বিতীয় পদের কিন্তু প্রয়োজন হবে না। আর খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। আপনারা অনেকেই অনেক রকমভাবে লইটা মাছ রান্না করে থাকেন, কিন্তু একবার আমার মতন করে এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর এই রেসিপির জন্য আমি প্রথমেই 5টা বড় বড় গোটা গোটা লইটা মাছ নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিরম সাইজের মাছ নিয়েছি। আর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর অল্প পরিমাণে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। লইটা মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, দারুণ খেতে লাগে। আর রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এই মাছের কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে। আমাদের শরীরে কিন্তু হিমোগ্লোবিন তৈরি করে, পেশির শক্তি বৃদ্ধি করে, ব্রেনের ক্ষমতা বৃদ্ধি করে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে, শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি করে, আর অনিদ্রা কমায়, হাড় ও দাঁত শক্ত রাখে, আর দৃষ্টিশক্তি ও ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী এই লইটা মাছ। তাই লইটা মাছ খাওয়া খুবই উপকার। আর দেখুন, মাছের মধ্যে অল্প পরিমাণে আমি সর্ষের তেলও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই চেষ্টা করবেন এই লইটা মাছ খাওয়ার। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা মিডিয়াম সাইজের আলু আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আলুটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ঢাকা চাপা দিয়েই ভেজে নেব, যাতে আলুটা ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে যায়। এবারে অল্প পরিমাণে লবণ আর হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আপনারা যদি মনে করেন আলুটা ব্যবহার করবেন না, তাহলে আলুটা স্কিপ করতে পারেন। দেখুন, এইভাবে আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আমি কিন্তু আলু পছন্দ করি, তাই একটু আলু দিলাম। এতেও কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে। আর যদি মনে করেন আলুটা দেবো না, তাহলে শুধু বেগুন দিয়েও একই প্রসেসে রান্নাটা করতে পারেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে উঠিয়ে নিলাম কড়াই থেকে। আবারও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে একটা বেগুন, আমি মিডিয়াম সাইজের বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এবারে বেগুনটাকে একটু হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ। দিয়ে বেগুনটার কালার চেঞ্জ হবে সেইভাবে কিন্তু ভেজে নেব। খুব একটা যাতে সিদ্ধ না হয় সেই রকমভাবে ভাজতে হবে। দেখুন, ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়নি। আবারও কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতন। রেসিপিটা একটু তেল বেশি দিলেই ভালো লাগবে খেতে। আর দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা ওই তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর যারা তেল অল্প পছন্দ করেন, তারা এর থেকে অল্প পরিমাণে দিতে পারেন। দিয়ে এবারে পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পর 2 টেবিল চামচ, দেখতেই পাচ্ছেন একদম ভর্তি ভর্তি উঁচু উঁচু আদা রসুন আর পেঁয়াজ বাটা আমি এর মধ্যে যোগ করে দিলাম। আমি আদা রসুন পেঁয়াজ একই সঙ্গে বেটে রেখেছিলাম, তার মধ্যে থেকে 2 টেবিল চামচ আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পরে একটা মিডিয়াম সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন, কি একসাথে পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট করে নিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে খেতে। এইভাবে কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা কাঁচা ভাব না থাকে। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। যেহেতু আমি মাছে এবং আলু আর বেগুন দুটো সব কিছুতেই লবণ ব্যবহার করেছি, সেটা হিসেব করে কিন্তু লবণটা দিতে হবে। খেয়াল রাখতে হবে লবণটা যাতে বেশি না হয়ে যায়। দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম। আর ধনেপাতার গোড়ার দিকের অংশটাও কিন্তু এর মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ধনেপাতার গোড়ার দিকের অংশটা দিলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু বেড়ে যায়। এইভাবে কষিয়ে নিতে হয়। এবারে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিচ্ছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো
দিয়ে আবারও অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে কষাতে হবে যাতে কোনো কাঁচা ভাব না থাকে, সেই হিসেবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি অল্প অল্প কিন্তু জল দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে তরকারি কিন্তু তেতো ভাব এসে যাবে, তখন তরকারিটা খেতে ভালো লাগবে না। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে যোগ করে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারিতে মশলা যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু ঠিক ততই ভালো আসবে। দেখুন আগে ভেজে আর এইভাবে কষিয়ে নিয়ে আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ভালো করে আলুটাকে একটু কষিয়ে নিতে হবে। আলু আর মশলা দেখুন মশলাটা কেমন জল ভাব ছিল, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল যোগ করে দেবো, প্রয়োজন মতন জল দেবো, তবে খুব বেশি জল কিন্তু ভালো লাগবে না। আর যেহেতু লইটা মাছ থেকেও জল উঠবে, সেটা হিসেব করে জলটা দিতে হবে। জলটা আমি দিয়ে দিয়েছি। এবারে তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন যখন খুব ভালো মতন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখবো আর মাছগুলো, গোটা মাছগুলো একে একে ছেড়ে দেবো। এইভাবে গোটা মাছগুলো ছেড়ে দিতে হবে। তরকারিটা যখন খুব ফুটবে তখনই দেব মাছগুলো। একই সঙ্গে আমি ভাজা বেগুনগুলোও দিয়ে দেবো। ভাজা বেগুনগুলো কিন্তু লাল হয়েছে কিন্তু সিদ্ধ হয়নি, ভিতর থেকে কাঁচাই রয়েছে। এবারে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করলে তরকারিটা কিন্তু আঁচটা ভাব আসার সম্ভাবনা থাকবে, তাই ফুটে উঠলে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। যেহেতু লইটা মাছ সেহেতু বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি। এখন দিয়ে হালকা করে নাড়াচাড়া করব, খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আলু বেগুন সব কিছুই কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে কুচনো ধনেপাতা খানিকটা ছড়িয়ে দিলাম। মাছটা তো অবশ্যই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মাছটা ভাঙেনি, গোটা গোটা রয়েছে। ভিডিওটা ভালো